অন্ধকার রুমে মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছি। একটু আগে আমার স্বামী তার সম্পূর্ণ রাগ আমার উপরে ঝেড়ে গেল। চোখের কোণ দিয়ে জল গড়িয়ে পড়ছে। মনে মনে ভাবছি একটু পরেই মৃত্যু এসে আমাকে আলিঙ্গন করবে। চোখ দুটো ধীরে ধীরে বুজে আসছে। এমন সময় হঠাৎ কেউ একজন রুমে প্রবেশ করলো। তাকে দেখার আগে আমি জ্ঞান হারিয়ে ফেলি। আমার নাম মনিয়া আক্তার। এবার বিয়ে কমপ্লিট করেছি। মা আর বাবার একমাত্র আদরের মেয়ে। বাবা আমাকে খুব ভালোবাসেন, কখনোই নাম ধরে ডাকেন না। ভালোবেসে আমাকে রাজকন্যা বলেই ডাকতেন। বাবা ছোটোখাটো একটা ব্যাংকে চাকরি করে যে টাকা পেত তাতে আমাদের সংসার মোটামুটি ভালোই চলতো। বাবার একটা বাল্যবন্ধু আছে, নাম জয়নাল উদ্দিন। প্রায় আমাদের বাড়িতে আসতো। উনিও আমাকে ভালোবেসে মা বলে ডাকতেন। বাবাকে বলতেন, তোর মেয়েকে আমি ছেলের বউ বানিয়ে নিয়ে যাব, আমার মা বানিয়ে রাখবো। বাবা বলতেন, তোর যা ইচ্ছা। বিয়ে পাশ করেছি শুনে জয়নাল আঙ্কেল বাবাকে বলল, মনিয়া বিয়ে পাশ করেছে, ও কি আরও পড়তে চায়? বাবা বলল, ও তো বলেছে আরও পড়বে, কিন্তু আমি চাই না। কারণ মেয়ে এখন বড় হয়েছে, রাস্তাঘাটে কত রকমের সমস্যা, যদি কোনো বিপদ হয় তাই ভাবছি বিয়ে দিয়ে দেব। আঙ্কেল বলল, ভালোই তো, তাহলে কখন যাচ্ছিস আমার ছেলেকে দেখতে? বাবা বলে, আগামী শুক্রবার। কি বলিস? আঙ্কেল বললেন, আবার আগামী শুক্রবার কেন, আজই চল না। ছেলেটা 3 দিনে ছুটি নিয়ে এসেছে, পরশু চলে যাবে ঢাকা। তার চেয়ে বরং তুই এখনই চল আমার সাথে। এই বলে এক প্রকার বাবাকে জোর করে নিয়ে গেল। যে ছেলের সাথে আমার বিয়ের কথা চলছে তার নাম আরফান উদ্দিন। পড়াশোনা শেষ করে ঢাকায় একটা ব্যাংকে ম্যানেজার পোস্টে চাকরি করছে। আমি কখনো দেখিনি, বাবা মনে হয় কয়েকবার দেখেছে। সেদিন বাবা আরফানের সাথে দেখা এবং কথা বলে বুঝতে পারল ছেলেটা অনেক ভালো। তাই বাবা রাজি হয়ে গেলেন। বাবা ওখান থেকে চলে আসার পর জয়নাল আঙ্কেল ছেলেকে বললেন, একে তো তুমি চেনো, আমার বাল্যবন্ধু মুসা। আরফান বলল, সেটা তো জানি। আঙ্কেল বললেন, ওর একটা মেয়ে আছে, মেয়েটাকে আমার খুব পছন্দ। আমি ভাবছি ওই মেয়েটার সাথে তোমার বিয়ে দেব। আমি ওকে কথা দিয়েছি। বাবার কথা শুনে আরফান কি বলে বসা থেকে দাঁড়িয়ে গেল। অবাক হয়ে চোখ দুটো বড় বড় করে বাবার দিকে তাকিয়ে আছে। মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। আঙ্কেল বলল, কি ব্যাপার, এখানে অবাক হওয়ার কি আছে? তুমি বড় হয়েছ, বিয়ের বয়স হয়েছে, ভালো ইনকাম করছো। আরফানের রাগে পুরো শরীর জ্বলছে। কিছুক্ষণ চুপ থেকে নিজেকে সামলে নিয়ে বলল, আমি এই বিয়ে করতে পারবো না। বাবা, আমি একজনকে ভালোবাসি, আমি ওকে বিয়ে করতে চাই। জয়নাল উদ্দিন ছেলের কথা শুনে খুব রেগে গেলেন। চোখ দুটো লাল লাল করে তাকিয়ে বলল, তোমার এত বড় সাহস আমার মুখের উপরে কথা বলো? তোমার 2 ভাই, তারা কখনোই আমার কথার অবাধ্য হয়নি। তুমি ছোট বলে বেশি আদর করাতে মাথায় চড়ে বসেছ। একটা কথা কান খুলে শোনো, তোমার বিয়ে আমার বন্ধুর মেয়ের সাথেই হবে। এ আমার ফার্স্ট এবং লাস্ট ডিসিশন। জয়নাল আঙ্কেলের শ্বাস প্রশ্বাসের প্রবলেম ছিল। কখনো যদি চেঁচিয়ে কথা বলতেন তাহলে নিঃশ্বাস নিতে কষ্ট হয়। এখনও তাই ঘটল, উনি বড় বড় করে নিঃশ্বাস নিচ্ছেন। তা দেখে আরফান ঘাবড়ে গিয়ে বাবাকে ধরে বুকে মালিশ করতে থাকে। বাবার এই পরিস্থিতি দেখে আরফান বড় ভাই এবং ভাবিকে ডাকতে থাকে। ওর ডাক শুনে সবাই ছুটে এসে দেখে বাবা অসুস্থ হয়ে পড়েছে। তাই আর দেরি না করে আঙ্কেলকে হসপিটালে নিয়ে যাওয়া হলো। বড় ভাবি শাইলা আরফানকে উদ্দেশ্য করে বলল, দেখুন ছোট ভাইয়া, আমি মনে করি বাবা যা বলছে তাই মেনে নিন। যদি না মানেন তাহলে দেখতেই পারছেন চোখের সামনে, হয়তো এবার মারাই যাবে উনি। এখন সব কিছু আপনার হাতে। হসপিটালে নেওয়ার পর আঙ্কেলকে অক্সিজেন মাস্ক লাগায়। ডাক্তার ওদের উদ্দেশ্যে বলল, আপনাদেরকে না বলেছি ওনাকে একদম উত্তেজিত হতে দেবেন না। একে তো ওনার শ্বাস প্রশ্বাসের সমস্যা, তার উপরে হার্ট দুর্বল, যে কোনো সময় হার্ট অ্যাটাক হতে পারে। এরপর থেকে রুগীকে আর এভাবে উত্তেজিত হতে দেবেন না, কথাটা মাথায় রাখবেন। ডাক্তারের কথা শুনে বড় 2 ভাই আরফানের দিকে তাকিয়ে আছে। ডাক্তার চলে যেতেই খুব বকা দিল আরফানকে। রাতে আরফান চিন্তা করতে লাগলো কি করবে। বাবার জন্য ওকে এই বিয়ে করতেই হবে, তা না হলে অনেক বড় সমস্যা হবে। পুরো রাত চিন্তা ভাবনা করে আরফান ডিসিশন নিল বাবার পছন্দের মেয়েকেই বিয়ে করবে। সকালে নাস্তার টেবিলে বড় ভাবিকে উদ্দেশ্য করে বলল, ভাবি, বাবাকে জানিয়ে দাও আমি এই বিয়ে করতে রাজি। বড় ভাবি বললেন, এটা তো খুশির খবর, তাহলে চলো আজ বিকেলে গিয়ে মেয়েকে দেখে আসি। আরফান বলল, কোনো প্রয়োজন নেই, বাবার পছন্দ যেমনই হোক সেটাতেই আমি রাজি। লাইলা বুঝতে পারলো আরফানের অনিচ্ছা সত্ত্বেও এই বিয়ে হচ্ছে, কিছু করার নেই। 2 দিন পর আঙ্কেলকে হসপিটাল থেকে বাসায় নিয়ে আসা হলো। আঙ্কেল এখন সম্পূর্ণ সুস্থ। বিয়েতে আরফান রাজি হয়েছে শুনে খুব খুশি হলেন। আরফানের মত যাতে চেঞ্জ না হয় সেজন্য বিয়ে শুক্রবার হবে বলে জানান আঙ্কেল। আঙ্কেলের অসুস্থতা, আরফানের অমত, এসব আমরা কিছুই জানি না, সব কিছু আমাদের থেকে গোপন করে গেছে। সব শুনে যদি বাবা বিয়ে দিতে রাজি না হয় তাই
দেখতে দেখতে বিয়ের দিন চলে এলো। খুব সামান্য আয়োজন করেছে বিয়েতে। বিয়েটা খুব ভালোভাবেই হয়ে গেল। আরফানকে দেখে বোঝাই গেল না তার বিয়েতে মত নেই। সব কিছু শেষে বাবা মাকে বিদায় জানিয়ে চলে এলাম শ্বশুরবাড়ি। লাইলা ভাবি আমাকে দেখে খুব খুশি হলেন। ওনাদের মন মতো বউ এসেছে এই বাড়িতে। আমার বিয়েতে মেজো ভাবি ছিলেন না। তিনি একটা বড় কোম্পানিতে চাকরি করে। সেখানের কাজের সিলসিলাতে দেশের বাইরে গেছেন। রাতে আমাকে বাসর ঘরে দেওয়া হলো। মনে মনে খুব ভয় পেয়ে আছি। আরফান রাত 12টা বাজে রুমে প্রবেশ করল। আমার সামনে এসে দাঁড়িয়ে কী যেন ভাবছে। প্রায় 10-15 মিনিট ভেবে নিয়ে বলল, রাত অনেক হয়েছে, ঘুমিয়ে পড়ো। এই বলে সোফায় গিয়ে শুয়ে পড়ল। আমি মনে মনে ভাবছি, যাক বাবা, এত সুন্দর করে সেজেগুজে বসে আছি, আর উনি কিনা বলছে রাত অনেক হয়েছে, ঘুমিয়ে পড়ো। এটা কিছু হলো? আমি মাথার ঘোমটা উঁচু করে ধরে দেখি আরফান শুয়ে পড়েছে সোফায়। অগত্যা, আর কিছু করার নেই, আমিও শুয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে জানলার পাশে বসে বাইরের দৃশ্য দেখছি। জানি না কখন আরফান জেগে আমার দিকে তাকিয়ে আছে অপলক দৃষ্টিতে। সেদিকে আমার কোনো খেয়াল নেই। আরফান আমাকে এই প্রথম দেখছে। বিয়ের দিনও আমাকে ভালো করে দেখেনি। হঠাৎ আমার চোখ পড়ল আরফানের দিকে। চোখাচোখি হতেই লজ্জা পেয়ে দৃষ্টি সরিয়ে নিই। জানি না আরফান কী দেখছে, কী ভাবছে। তবে আমি সত্যিই ওকে ভালোবেসে ফেলেছি এক দেখাতেই। ওকে যে আমি হাজবেন্ড হিসেবে পেয়েছি সেটা ভেবেই আমার গর্ব হয়। তবে কে জানতো ওর মনে কী অভিসন্ধি ছিল। বাড়িতে সমস্যা হয়েছে বলে অফিস থেকে 1 সপ্তাহের ছুটি বাড়িয়ে নিয়েছে, কিন্তু বিয়ের কথা কাউকে বলেনি। আমার শ্বশুর মনে মনে ভাবলেন আমাকে এখানে না রেখে আরফানের সাথে ঢাকায় পাঠিয়ে দেবেন। কারণ এমনিতেও আরফানের বিয়েতে মত ছিল না। তাই আমি সাথে থাকলে সব কিছু ধীরে ধীরে ঠিক হয়ে যাবে ভেবে আরফানকে বললেন, বৌমাকে তোর সাথে নিয়ে যা, এখানে ওর থাকা ঠিক হবে না। তোদের নতুন বিয়ে হয়েছে, এখন থেকে ওর দায়িত্ব তোর ওপর। তাই আমি চাই তুই ওকে নিয়ে যা ঢাকা। আরফান অনেক অমত করলো, কিন্তু ধোপে টিকল না। আমার শ্বশুরের কথাই মানতে হলো। শেষমেশ আরফান আমাকে নিয়ে ঢাকায় এলো। কিন্তু এখানে এসে দেখতে পেলাম আরফানের আসল রূপ। 1 সপ্তাহ হলো আমাদের বিয়ে হয়েছে। আজ পর্যন্ত আরফান আমাকে ছুঁয়ে দেখেনি। ভাবলাম নতুন বিয়ে হয়েছে, তাই হয়তো এখনও মানিয়ে নিতে পারছে না। কিন্তু না, আমার ধারণাটা ভুল ছিল। যেদিন ঢাকায় আসি সেদিন থেকেই বলি। ঘরে প্রবেশ করে দেখি প্রচুর নোংরা হয়ে আছে। আমি ব্যাগগুলো সাইডে রেখে ঘর পরিষ্কার করতে থাকি। যতই ঘর গোছাচ্ছি ততই চিন্তার ভাঁজ আমার কপালে পড়ছে। ড্রেসিং টেবিলে দেখি মেয়েদের কসমেটিক, খাটের নিচে কয়েক জোড়া মেয়েদের জুতো, আলমারি খুলে দেখি মেয়েদের কাপড়, হাত দিয়ে খুলে খুলে দেখি খুব ছোট ছোট কাপড়। কিন্তু এগুলো এখানে কি করছে? তাহলে কি আরফান আগে বিয়ে করেছে, নাকি বাজে মেয়েদের ঘরে নিয়ে আসে? কিছুই বুঝতে পারছি না। কত স্বপ্ন, কত আশা নিয়ে এসেছি স্বামীর সাথে ঢাকায়। ওর আর আমার ছোট্ট একটা সংসার হবে। সব কিছু ধূলিসাৎ হয়ে গেল। চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে ফোঁটা ফোঁটা। তাকিয়ে দেখি আরফান তখন ফোনে কার সাথে চ্যাটিং করছে আর মিটিমিটি হাসছে। দুপুরের দিকে রান্নার কোনো কিছু ছিল না দেখে বাইরে থেকে খাবার অর্ডার করলো। এসব দেখে তখন আমার খিদে চলে গেছে। আরফান খাবার শেষ করে আমাকে বলল, টেবিলে খাবার রাখা আছে, খেয়ে নাও। আমি তার প্রতি উত্তরে কিছুই বললাম না, কারণ ইচ্ছে করছে না ওর সাথে কথা বলতে। আমার মুখ দেখে আরফান ঠিকই বুঝতে পারল আমি কি ভাবছি। রাতে আমাকে গম্ভীর হয়ে বসে থাকতে দেখে আরফান বলল, আমি জানি তুমি কি ভাবছো। তুমি হয়তো ভাবছো আমি বিয়ে করেছি, হয়তো বা বাইরের নষ্টামে নিয়ে আসি। কোনোটাই না। আসলে ঘরের ভিতরে যা কিছু দেখছো সব আমার গার্লফ্রেন্ডের। ও মাঝে মাঝে এখানে এসে থাকে, তাই ওর জিনিসপত্র থেকে যায়। এটা শুনে আমার পায়ের নিচে জমিন সরে গেল। মাথায় যেন বাজ পড়ল। ওর গার্লফ্রেন্ড আছে, তাহলে আমাকে কেন বিয়ে করেছে? আমি কিছু বলার আগে আরফান আবার বলল, তোমাকে বিয়ে করেছে বাবার চাপে পড়ে। তোমাকে বিয়ে করার কোনো ইচ্ছেই আমার ছিল না। আমি মিমকে ভালোবাসি, ওকে ছাড়া আর কাউকে বউ হিসেবে চাই না। তোমাকে আমি বউ হিসেবে মানি না, তাই কখনো আমার কাছে স্বামীর অধিকার চাইতে এসো না। এই বলে আরফান ঘুমোতে চলে গেল। আমি সেখানেই বসে রইলাম। সারা রাত না ঘুমিয়ে কেঁদে কাটিয়ে দিলাম। সকালে আরফান তাড়াতাড়ি উঠল, কারণ সে অফিসে যাবে। রেডি হয়ে চলে গেল। আমাকে কিছুই বলে গেল না। আমি যে এখনও সেখানেই বসে আছি, এক নজর আমাকে দেখলও না। সারা দিন এভাবেই কেটে গেল। রাত 9:30টার সময় আরফান ঘরে ফিরল। সাথে তার 4 বন্ধু ও গার্লফ্রেন্ডকে নিয়ে আসে। আমাকে দেখে জিজ্ঞাসা দৃষ্টিতে আরফানের দিকে তাকালো।
আরফান বলল, ফোনে বললাম না বাবার পছন্দের মেয়েকে বিয়ে করেছি, এ হচ্ছে সে। তবে আমি তাকে বউ হিসাবে মানি না। আমাকে দেখে সবার চক্ষু চরকাজ। ওর বন্ধু স্বপন বলল, ভাই সত্যি তোর বউটা তো অনেক সুন্দরী। ওকে থামিয়ে দিয়ে আরফান মিমের হাত ধরে বলল, ধুর, আমার কাছে তো স্বর্গের অপ্সরা বলে যদি কেউ থেকে থাকে সে হচ্ছে মিম। এই বলে সবার সামনে মিমকে জড়িয়ে ধরে। আমিও সেখানে উপস্থিত ছিলাম। ওর কাণ্ড দেখে আমি লজ্জায় অপমানে মাথা নিচু করে নিলাম। রাতে ওরা মদ খাবে, তাই আসার সময় সব কিছু নিয়ে এসেছিল। আরফান আমাকে বলল, তোমার এখানে কোনো কাজ নেই, তুমি বরং কিচেনে গিয়ে ঘুমাও। মিমকে দেখলেই বোঝা যায় সে খুব অহংকারী। মিম আমাকে উদ্দেশ্য করে বলল, তুই কিচেনে গিয়ে কি করবি? তার চেয়ে বরং এখানেই থাক, আমরা কিভাবে এনজয় করি সেটা উপভোগ কর। মিমের কথা সায় দিয়ে আরফান আমাকে সেখানেই বসে থাকতে বলে। আমার আর কোনো চারা ছিল না ওদের কথা মতো চলা ছাড়া, তাই বাধ্য হয়ে সেখানেই বসে রইলাম। রাত 12টা পর্যন্ত ওরা মদ খেয়ে 4 বন্ধু বিদায় নিল। শুধু মিম রয়ে গেল। মিম আরফানকে জড়িয়ে ধরে বলল, এ কয়দিন আমাকে ছাড়া তুমি কিভাবে ছিলে? নিশ্চয়ই ওই ডাইনিটার সাথে ফুর্তি করেছিলে। আরফান বলল, না ডার্লিং, আমি তো ওকে ছুঁয়েও দেখিনি। ফুর্তি করবো তো দূর। মিম আরফানকে কিস করে বলল, বেশ করেছ, আমি খুব খুশি হয়েছি। এখন ওকে তাড়ানোর ব্যবস্থা করো, আমার ঘরে আমি কোনো কাটা চাই না। আরফান বলল, ওকে শায়েস্তা করব বলেই তো নিয়ে এসেছি, এখানে কেউ দেখবে না, যা মন চায় তাই করতে পারবো। এই সব কিছু আমার সামনে হচ্ছিল। তখন আমার নিজের প্রতি ঘৃণা, রাগ, অভিমান সব হচ্ছিল। আমি এখানে বসে কেন এগুলো দেখছি? কিচেনে যাওয়ার জন্য উঠে দাঁড়ালাম। এমন সময় মিম আমাকে লক্ষ্য করে একটা মদের বোতল ছুঁড়ে মারল। বোতলটা ঠিক আমার পায়ে পড়ে ভেঙে গেল। তারপর লাল লাল চোখের দৃষ্টি করে আমার দিকে তাকিয়ে বলল, খবরদার, এক পাও নড়বি না। তুই আজ এখানে বসে থাকবি সারা রাত। তোর সামনেই তোর স্বামীকে নিয়ে আমি বাসর রাত করব। তুই সচকে দেখে জ্বলবি, কিছুই করতে পারবি না। সেটাতে আমি আনন্দ পাবো। আমার চোখ দিয়ে শুধু অশ্রু ঝরে পড়ছে। মাথা নিচু করে নিলাম। এসব দেখার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। তারপর ওরা আমার সামনে একে একে কাপড় খুলতে লাগলো। একে অপরের সাথে সঙ্গমে লিপ্ত হলো। সারা রাত আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। এই কোন পাপের শাস্তি দিচ্ছে আল্লাহ আমাকে? আগে তো মাঝে মাঝে মিম আসতো, কিন্তু এখন প্রতিনিয়ত এসে আমাকে চাকরানির মতো খাটায়। সারাদিনে একবেলা খাবার দেয়, তাও আবার ওদের ঝুটা খাবার। একটু যদি ভুল হতো তাহলে আর রক্ষে নেই। মিম চাবুক পিটা করতো আমাকে। তার সাথে পাল্লা দিয়ে আরফান কম কিছু করছে না। আমার প্রতিটা অঙ্গে অঙ্গে সিগারেট দিয়ে পুড়িয়ে দিচ্ছে, শুধু চেহারাটা ছাড়া। আরফান বলে, চেহারা যদি সিগারেট জ্বালানোর দাগ পড়ে তাহলে রাত দুপুরে ভূত দেখার মতন ভয় পেয়ে যাব। তাই চেহারাটা নষ্ট করলাম না। দিন দিন আমি দুর্বল হয়ে পড়ছি, একটুও মায়া হচ্ছে না আমার জন্য। এসব অত্যাচার একজনের চোখে এড়ালো না। সে হলো আরফানের বন্ধু জয়। আরফানকে সে অনেক বোঝায়, তোর যদি ভালো না লাগে ওকে ছেড়ে দে, শুধু শুধু কেন ওর জীবনটা নরক বানাচ্ছিস? কিন্তু না, কে শোনে কার কথা? জয় মাঝে মাঝে আরফানের অগোচরে আমার সাথে দেখা করতে আসতো। আমার জন্য ভালো খাবার, মেডিসিন নিয়ে আসতো। প্রথম প্রথম আমি নিতে চাইতাম না। জয় আমাকে অনেক বুঝিয়ে সুজিয়ে দিয়ে যেত। লুকিয়ে লুকিয়ে কতদিন চলতো, একদিন না একদিন ধরা পড়তই। সত্যি তাই হলো। জয় একদিন আমার জন্য খাবার আর মেডিসিন নিয়ে এসেছিল। যেই না আমার হাতে পোটলা দিতে যাবে, ঠিক তখনই মিম এসে হাজির। মিম জয়ের হাত থেকে পোটলাটা কেড়ে নিয়ে খুলে দেখে সেখানে খাবার আর মেডিসিন আছে। ভুরুটা কিঞ্চিত কুচকে বলল, কি ব্যাপার জয়, তুই হঠাৎ এগুলো কেন নিয়ে এসে ওকে দিচ্ছিস? জয় বলল, কেন, কিছু দেওয়া কি বারণ আছে? তোরা ওর সাথে যা করছিস এটা ঠিক না। দিনের পর দিন না খাইয়ে ওর শরীরের কী অবস্থা হয়েছে দেখছিস? ও তো একটা মানুষ, তাই আমি একটু খাবার এনে দিয়েছি, তাতে ক্ষতি কী? মিম বলল, ওমা, তোর দেখি দরদ উতলে পড়ছে। ভালোবাসিস নাকি ওকে? তোর অভিসন্ধি কিন্তু ঠিক মনে হচ্ছে না। জয় বলল, সবাইকে তোর মতো ভাবিস না। তুই যেমন পরের স্বামীকে নিয়ে যা মন চায় তাই করছিস। আর তোর ব্যাপারে আমি সবই জানি, কোথায় কি কি করে বেড়াস। আরফানকে জানালে সে তোর দিকে ফিরেও তাকাবে না। জয়ের কথায় মিম রেগে গিয়ে বলল, মুখ সামলে কথা বল। কি জানিস তুই আমার ব্যাপারে? আর ওকে বিয়ে করার আগে আরফান আমার বয়ফ্রেন্ড ছিল।
আমার তো মনে হচ্ছে ওর সাথে তোর অবৈধ সম্পর্ক আছে। জয় নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে মিমকে একটা কষে থাপ্পড় মেরে বলল, নিজে যেমন অন্যকেও তেমন ভাবিস। আরে তুইও তো একটা নারী। বলতো তোর স্বামী যদি তোর সামনে অন্য কোনো মেয়ের সাথে এসব করে তাহলে তুই কী করবি? নিশ্চয়ই চুপ করে থাকবি না। মিম থাপ্পড় খেয়ে খুব রেগে বলল, খুন করে ফেলবো। যে চোখে তাকাবে ও চোখ উপড়ে ফেলবো। মিমের কথা শুনে জয় মৃদু হেসে চলে গেল। মিম তখনও সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাগে ফুঁসছে। তারপর আরফানকে ফোন করে সব বলে। সব শুনে আরফান মিমকে ঘরেই ওয়েট করতে বলে। জানি না আজ কপালে কী আছে, রাত 9টায় আরফান ঘরে ফিরে। জয় এত জোরে থাপ্পড় মেরেছিল এখনও মিমের গালে 5 আঙুলে দাগ আছে। আরফানকে দেখে মিম ছুটে গিয়ে জড়িয়ে ধরে আরও নানান রকমের কথা বানিয়ে বানিয়ে বলে, আর গালের থাপ্পড়টাও দেখায়। সব কিছু দেখে ও শুনে আরফান নিজের হুঁশ হারিয়ে ফেলে। কোমরে পরা বেল্ট খুলে আমাকে মারতে শুরু করে। ততক্ষণ পর্যন্ত মারল যতক্ষণ পর্যন্ত না আমি নিথর হয়ে পড়েছি। পুরো শরীর রক্তাক্ত হয়ে গেছে। কোথায় কতটুকু আঘাত কিছুই বোঝা যাচ্ছে না। আমাকে ওভাবে ফেলে রেখে মিমের মন ভালো করার জন্য ক্লাবে চলে গেল। আর আমি পড়ে রইলাম অন্ধকার ঘরে রক্তাক্ত অবস্থায়। চোখের কোণ দিয়ে জল গড়িয়ে পড়ছে। মনে মনে ভাবছি আর কিছুক্ষণ পরেই মৃত্যু আমাকে আলিঙ্গন করবে। আজ বাবা মায়ের কথা খুব মনে পড়ছে। তাদেরকে দেখতে ইচ্ছে করছে। ধীরে ধীরে চোখ বন্ধ হয়ে যাচ্ছে। হঠাৎ কেউ রুমে প্রবেশ করছে। দেখার আগেই আমি জ্ঞান হারিয়ে ফেলি। জয় বুঝতে পেরেছিল মিম থাপ্পড়ের শোধ আমার উপর দিয়ে নেবে। তাই সে রাতে এসেছিল আরফানকে বোঝাবে বলে। কিন্তু সে আসতে দেরি করে ফেলেছে। দরজা খোলা ছিল। জয় ধীরে ধীরে ঘরে প্রবেশ করে। দরজার পাশে সুইচ অন করে দেখে আমি রক্তাক্ত অবস্থায় পড়ে আছি। আমাকে এই অবস্থায় দেখে রীতিমতো ঘাবড়ে গেল। তাড়াতাড়ি গাড়ি ডেকে আমাকে হসপিটালে নিয়ে যায়। আমার এই অবস্থা দেখে ডাক্তার কোনো প্রশ্ন না করে আমাকে অপারেশন থিয়েটারে নিয়ে যায়। 2 হাতে রক্তের পাউচ লাগানো হয়। পুরো 3 ঘন্টা পর অপারেশন থিয়েটার থেকে ডাক্তার বের হয়। ডাক্তারকে দেখে জয় ছুটে গিয়ে জিজ্ঞেস করে আমার এখন কী অবস্থা। ডাক্তার বলল রোগী এখন বিপদমুক্ত। তবে আমার লাইফে এমন অভিজ্ঞতা কখনোই হয়নি। এমন রোগী এই প্রথম। জয় মনে মনে আল্লাহর শুকরিয়া আদায় করে। ঠিক তখন ফজরের আজান দেয়। সকালে জয় আরফানের বাসায় যায়। দেখে আরফান অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছে। জয় ঘরের ভিতর গিয়ে আরফানকে বলে, তোর সাথে আমার কথা আছে। আরফান বলে, কিন্তু আমার নেই। এই কথা শুনে জয় আরফানের কলার চেপে ধরে বলল, আজ আমার সাথে তুই পুরো দিন থাকবি। জয়ের কথা মতন সারাদিন ওর সাথে ঘুরে ঘুরে যা দেখল তাতে করে আরফানের মাথায় বজ্রপাত হলো। নিজের চোখে বিশ্বাস করতে পারছে না। মিম এতটা নিচে নেমে গেছে। আর আমি কি না ওকে এতটা বিশ্বাস করেছি। মুখে 2 হাত চেপে ধরে কান্নায় ভেঙে পড়ল। জয় সান্ত্বনা দিয়ে বলল, এখনও সময় আছে, তুই ভাবির কাছে গিয়ে মাপ চেয়ে নে। ভাবি খুব ভালো মনের মানুষ, তোকে ক্ষমা করে দেবে। ভেঙে না পড়ে একবার ট্রাই তো কর। তারপর জয় আরফানকে হসপিটালে নিয়ে আসে। তখন আমাকে কেবিনে দেওয়া হয়েছে, কিন্তু জ্ঞান ফেরেনি। আরফান আমাকে দেখে ফুফিয়ে কেঁদে উঠে জয়কে বলল, এ আমি কি করেছি? আমি মানুষ না, একটা অমানুষ। আমার এই হাত দিয়ে ওকে মেরেছি। এই হাত আমি রাখবো না বলে ছুটে গিয়ে দরজার ফাঁকে হাত দিয়ে জোরে চাপ মারে। তাতে করে হাত কেটে যায়। জয় ছুটে গিয়ে ধরে ফেলে বলল, কি করছিস? তুই কি পাগল হলি? তারপর জয় নার্সকে ডেকে আরফানের হাত ব্যান্ডেজ করিয়ে নেয়। প্রায় 2 দিন পর আমার জ্ঞান ফেরে। দেখি আরফান আর জয় বসে আছে আমার সামনে। আরফান আমার হাত ধরে অনেক কথা বলছে, আর 2 চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। আমি নির্বিকার হয়ে তাকিয়ে আছি। প্রায় 3 সপ্তাহ পর আমাকে বাসায় নিয়ে আসে। বাসায় আসার পর থেকে আরফান আমার সব কিছুর খেয়াল রাখে, কিন্তু আমি এখনও ওর সাথে কথা বলিনি। জয় মাঝে মাঝে এসে জিজ্ঞেস করে, কিরে কাজ হলো? আরফান প্রতিবার জয়কে নিরাশ করে। জয় বলে, চেষ্টা করে যা। বাসায় এসেছে আজ প্রায় 1 সপ্তাহ হলো। এখন আমি অনেকটা সুস্থ, চলাফেরা করতে পারি। আরফান রাতে আমার জন্য ফুলের তোড়া নিয়ে এসে আমাকে দিয়ে বলল, প্লিজ এবার তো কথা বলো। আর চুপ থেকো না, আমি আর পারছি না। আমি ফুলের তোড়া টেবিলে রেখে কিচেনে যাওয়ার জন্য পা বাড়াতে যাব। এমন সময় আরফান আমার পা জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে বলল, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। মানুষ মাত্রই ভুল হয়, আমারও না হয় ভুল হয়েছে। এইবার অন্তত একটু কথা বলো। আমি তখনও চুপ করে দাঁড়িয়ে আছি। ও আমার সাথে যা করেছে তা কখনোই ভুলতে পারবো না। আরফান বলল, তুমি যদি আমাকে ক্ষমা না করো তাহলে আমি নিজেকে শেষ করে ফেলব। এই বলে পকেট থেকে বিশেষ শিশি বের করে খাওয়ার জন্য উদ্যত হলো। আমি দেখে চুপ করে থাকতে পারলাম না। বললাম,
কি করছেন? আপনি কি পাগল হলেন? আরফান কান্না জড়িত গলায় বলল, হ্যাঁ হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। আমি মরলে তোমার কি? তুমি আমাকে ভালোবাসো না। সত্যি, ওকে দেখে আমার মায়া হলো। এক প্রকার ভুলেই গেলাম আমার সাথে কি হয়েছিল। আমি ওকে জড়িয়ে ধরে বললাম, ভালোবাসি, তাই তো এত অত্যাচার সহ করে যাচ্ছি। তা না হলে কবেই নিজেকে শেষ করে দিতাম। আরফান আমাকে শক্ত করে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, আমিও তোমাকে অনেক ভালোবাসি। আমি আর কখনো তোমাকে আঘাত করব না। আমি অনেক ভুল করেছি। আমি অপরাধী তোমার কাছে। তোমার যা শাস্তি দেওয়ার আমাকে দাও, তারপরও আমাকে ক্ষমা করো। আমি বললাম, যা হবার হয়ে গেছে, আমরা আবার নতুন করে শুরু করব। আপনি এবার কান্না বন্ধ করুন, তা না হলে আমিও কাঁদব। আরফান আমার দু চোখে চুমো খেয়ে বলল, এই চোখে কখনো অশ্রু ঝরতে দেব না, কথা দিলাম। খারাপের অপর প্রান্তে যেমন ভালো আছে, অন্ধকারের অপর প্রান্তে যেমন আলো আছে, তেমনি দুঃখের অপর প্রান্তেও সুখ আছে। তারপর আমাকে শক্ত করে বুকে জড়িয়ে আদর করতে থাকে, ভালোবাসায় ভরিয়ে দিতে থাকে আমাকে। আমিও নিজেকে আর ধরে রাখতে